এরকম খাবার আর বানিও না বৌমা। অর্ধভুক্ত মিষ্টির বাটিটা পাশে সরিয়ে রাখলেন রবীন্দ্রনাথ। তারপর আস্তে আস্তে উঠে গেলেন খাবার টেবিল থেকে। হেমলতা দেবী কি বলবেন বুঝতে পারলেন না। এতদিন পরেও ঠিক ধরে ফেলেছেন। ইদানিং দুপুরের খাওয়া দাওয়ার পরে সামান্য সময় বিশ্রাম নেওয়াটা অভ্যাস হয়ে গেছে রবীন্দ্রনাথের। আগে ছিল না। 70 বছর বয়সে বৌমা আর নাত বৌমাদের পাল্লায় পড়ে এই নতুন বন্দোবস্ত। প্রথমে একটু কেমন কেমন লাগতো, এখন অবশ্য ভালোই লাগে। আজও একটু চোখ বুজে বিশ্রাম নিলেন, বেশি না, 15-20 মিনিট পরেই অবশ্য চটকাটা ভেঙে গেল। আরে এ কি বৌমা, তুমি কখন এলে? পায়ের কাছে বসে কেন? হেমলতা দেবী চোখ তুলে তাকালেন। আমায় ক্ষমা করুন দাদামশাই। আরে না না, কি বলছো বৌমা? আমারই উচিত হয়নি তখন অতটা ইমোশনাল হয়ে পড়াটা। বুড়ো হয়েছি তো, কিছু মনে করো না। হ্যাঁ, মনে করব না। যদি আপনি সে গল্পটা অনেক দিন ধরে বলবো বলবো করছেন কিন্তু বলছেন না, সেটা যদি বলেন। একগাল হেসে বললেন হেমলতা দেবী। সম্পর্কে তিনি রবীন্দ্রনাথের দাদার নাতবো, আর স্বভাবে হাসি খুশি প্রকৃতির। বেশিক্ষণ মুখ গোমরা করে থাকা তার পোষায় না। কোন গল্পটা বলো তো? দুষ্টু হেসে জিজ্ঞাসা করলেন রবীন্দ্রনাথ, যদিও তাঁর ভালোই মনে আছে কোন গল্পটা। কোনটা আবার? আপনাদের বিয়ের গল্পটা? আমার দিদি শাশুড়ির গল্পটা? ও ওইটে, সে তো অনেক দিন আগের কথা, সব মনে নেই। না, মনে নেই বললে শুনবো কেন? খাবার টেস্ট করেই ধরে ফেললেন, মনে নেই বললেই হলো। হেসে ফেললেন রবীন্দ্রনাথ। সত্যি, তুমি ছোট বউয়ের রেসিপিটা পেলে কোথা থেকে বলো তো? অবিকল বানিয়েছো। উমা, আপনি জানেন না? ওনার রেসিপি লেখা খাতাটা তো আমার কাছেই থাকে। বাহ, তাই তো বলি। তাই তুমি কদিন ধরে বলছিলে আমাকে একটা খাবার খাইয়ে চমকে দেবে, তা আগে করনি তো। আজ কি ব্যাপার? আপনার কিচ্ছু মনে থাকে না দাদামশাই? আজই তো আপনাদের বিবাহ বার্ষিকী। আজ? আরে তাই তো, আজই তো 24শে অঘ্রাণ। না, সত্যিই কিছু মনে থাকে না। রবীন্দ্রনাথ একটু উদাস হয়ে গেলেন। ইস, কি করে আজকের দিনটা ভুলে গেলেন? মেমোরিটা একেবারে গেছে। অবশ্য মেমোরিরা দোষ কি, এ কি আজকের কথা? ছোট বউ তো চলেই গেছে আজ থেকে 30 বছর আগে। তখনও 29 আর রবীন্দ্রনাথ 41। একসঙ্গে ছিলেন মাত্রই 19 বছর। মাত্র 19? আবার কি, আসলে আরো কম। বিয়ের সময় ওর বয়স কত, আর 9 কি 10? তখন তো আর আমার কাছে থাকতো না। বিয়ের পর তখন তো সবাই আবার বাপের বাড়ি চলে যেত। যদিও ওদের বাপের বাড়ি গরিব ছিল বলে বাবা মশাই বৌমাকে আর বাপের বাড়ি পাঠাননি। জোড়াসাঁকোতেই রেখে ট্রেনিং চলছিল। লোরেট ওই ইংরেজি শিখতে যেত, বাড়িতে সংস্কৃত টিচার রাখা হয়েছিল। আমি একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না? বলো না। মনে করব কেন? অনেক দিন কেউ এসব জিজ্ঞেস করেনি, ভালোই লাগছে বলতে। আমি শুনেছি খুব সাধারণ ফ্যামিলি থেকে এসেছিলেন। দেখতে শুনতেও অতি সাধারণ ছিল, তাই তো? আসলে জানো তো, আমাদের বাড়িতে ফর্সা রং, সুন্দরী এসবগুলোকে খুব প্রাধান্য দেয়া হতো। মানুষটা কেমন সে কথা যেন ভাবতই না। আমার বৌদিরা তো বিরাট হতাশ হয়েছিল, এই নাকি রবির বউ। তাহলে বিয়েটা হলো কেন? সে অনেক কথা। আমরা তো পিরালির ব্রাহ্মণ, অরিজিনাল টাইটেল কুশারি। সেই কবে মুসলমানের হাতের ভাত খেয়েছিল বলে বর্ণ হিন্দুরা কেউ আমাদের ঘরে মেয়ে দিতে চাইতো না। ফলে আমাদের বউয়েরা সব যশোর থেকেই আসতো।
আর মজাটা কি জানো, গায়ের রং নিয়ে বৌদিদের এত চিন্তা, অথচ আমার বৌদিরা কিন্তু প্রায় সবাই আমার দাদাদের থেকে কালো। তবুও বিয়ের কয়েকদিন পরে তাঁরাই এসব ভুলে রবির বউয়ের গায়ের রং কেন চাপা সেই নিয়ে সে অবশ্য সত্যি কথা। আমরা যারা ঠাকুর পরিবারের বউ, তারা কেউই আপনাদের বাড়ির ছেলেদের নখের যোগ্য নই। না না, ওরকম বলো না। মানুষের গায়ের রং কি মানুষের পরিচয়? তার গুণটাই আসল। সে যাগ্যে। তারপর হেমলতা দেবী তাড়া লাগালেন। একটু পরেই বিকেল হবে আর লোকের লাইন পড়ে যাবে কবির সঙ্গে দেখা করার জন্য। ব্যাস, গল্পটা মাঠে মারা যাবে। তো বুঝলে, কানাঘুষো শুনে আমারও মনটা কেমন কেমন করছিল। তখন আমার বয়স 22। মন তো রোমান্সে থই থই, কিন্তু কি আর করব। খবর নিতে লাগলাম। মেয়ের ভালো নাম ভবতারিণী, ডাক নাম দুটো, পদ্ম আর ফুলি। এ মা, এরকম নাম? আরে তা তো হবেই, ওর বাবা তো আমাদেরই ছোট গোমস্তা। তার মেয়ের আবার কি নাম হবে? রবীন্দ্রনাথ মুচকি হেসে বলেন, তো নাম চেঞ্জ করা হলো, পদ্মের পরিবর্তে মৃণালিনী। ও, তো বিয়ের দিন আমার মনেও খুব একটা আনন্দ নেই, কিন্তু বাইরে সেটা প্রকাশ করছি না, উল্টে জোরসে ইয়ার্কি করছি। একজন বয়োজ্যেষ্ঠ তো একটু বকাই দিলেন। তবে বিয়ের সময় শ্বশুরমশাই আর বউকে দেখে বড় মায়া হলো জানো। মায়া? হ্যাঁ, দেখি দুজনেই কিরকম জড়সড় হয়ে বসে আছে। প্রতিটি নড়াচড়ার মধ্যেই যেন তাঁদের হীনমন্যতা ফুটে উঠেছে। না মানে এমন নয় যে আমার বাড়ির লোকেরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, কিন্তু তারা নিজেরাই। হেমলতা দেবী চুপ করে শুনতে লাগলেন। দেখে না বড্ড মন কেমন লাগলো। মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই অতি সাধারণ মেয়েটিকেই আমি সারা জীবন খুব ভালোবাসবো। তারপর দূর, দুঃখের কথা আর কি বলবো। ভালোবাসবো কি, কাছেই তো পাই না। সারাদিন তার ট্রেনিং চলছে, রাতে শোয়া সব দূর সম্পর্কের আত্মীয়দের কাছে। এইভাবে কেটে গেল 2-3 বছর। তারপর একদিন দুপুরবেলা হঠাৎ বাড়ি ফিরে এসেছি। গরমকাল, পরনের পিরানটা খুলেছি, হঠাৎ ঘরের কোণ থেকে দেখি টুংটাং শব্দ। কি ব্যাপার? দেখি ছোট বউ। অনেকদিন কাছ থেকে দেখিনি, তাই প্রথমবারে চিনতে পারিনি। বেশ লম্বা হয়ে গেছে, চেহারাটাও বেশ ভালো হয়েছে। মজা করার ইচ্ছে হলো, চোখ পাকিয়ে ডাকলাম। তারপর কি হলো? হেমলতা নড়ে চড়ে বসলেন। আর বলো না, কিছুতে কাছে আসবে না। অতি কষ্টে পাশে বসালাম। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এখন আমার ঘরে কেন? বলল, ও নাকি প্রায় দুপুরবেলায় সুযোগ পেলেই আমার ঘর গোছাতে চলে আসে। তাছাড়া এখন তো গরমের ছুটি পড়ে গেছে। কি মনে হলো, কাছে টেনে নিলাম। বললাম, এইবার না বলে আমার ঘরে ঢোকার শাস্তি জানো? হেমলতা মুচকি এসে বললেন, আমি বুঝে গেছি, এবারে কি হলো? আরে না রে মেয়ে, তুমি যা ভাবছো তা নয়, কিছুই হলো না। পাঁচর করে পালিয়ে গেল। তবে যাবার আগে বলে গেল, এবার থেকে রোজই আসবে, যদি আমিও রোজ এ সময় আসি। আপনি আসতেন? আসবো না, গিন্নির হুকুম বলে কথা। স্মিত হেসে বললেন রবীন্দ্রনাথ। রোজ আসতুম, বেশ চলছিল বুঝলে। ওর একটা নামও দিলাম। ছুটির সময় ঘনিষ্ঠতা, তাই নাম রাখলাম ছুটি। কয়েকদিন পর ওর লজ্জাটাও কেটে গেল, আমার কাছেই বসতো। তো এরকমই একদিন গল্প করছি, সেদিন একটু মনটা খারাপ। কেন মন খারাপ কেন? হেমলতা জিজ্ঞাসা করলেন। পরের দিন থেকে স্কুল খুলে যাচ্ছে তো, আর এভাবে দেখা হবে না, সেটা নিয়েই একটু কথাবার্তা হচ্ছে। এমন সময় আমরা গল্প করতে এমনই মশগুল খেয়ালই করিনি আমার এক বৌদি আমাদের গল্প করতে দেখে ফেলেছে। আর যাই কোথায়, সারা বাড়ি সেটা রাষ্ট্র করেছে। তারপর আর কি, শাস্তি পেতেই হলো। শাস্তি? কি শাস্তি? আবার কি?
দুপুরবেলা এভাবে লুকিয়ে চুরিয়ে দেখা সাক্ষাৎ বন্ধ। ইস ইস বলেইস, দুপুরে এভাবে দেখা করা যাবে না। তবে 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 এবার থেকে রাত্রে দেখা করা যাবে, কারণ এবার থেকে ছোট বউ আমার কাছে থাকতে পারবে। ও কি মজা! হাততালি দিয়ে উঠলেন হেমলতা দেবী। নাত বৌমার ছেলে মানুষই দেখে বেশ জোরে হেসে ফেললেন কবি। হেমলতা এবার একটু লজ্জা পেয়ে গেলেন, তবু জিজ্ঞেস করলেন, তারপর? তারপর আর কি? কিছুদিন পরে ছুটির কোল আলো করে এলো আমার বড় মেয়ে বেলা। তারপর কিছুদিন পরেই জমিদারি দেখাশোনার জন্য সপরিবারে চলে গেলাম গাজীপুর। গাজীপুর না শিলাইদহ? আরে ওই গাজীপুর বাসের পরিণতিই হলো শিলাইদহে। শুনেছি সে নাকি খুব সুন্দর জায়গা। সুন্দর বলে সুন্দর, বাংলাদেশের মতো সুন্দর পৃথিবীতে কোথাও আছে নাকি? আর এই শিলাইদহে গিয়ে আমারও লেখার হাত খুলে গেল, আর তোমার দিদি শাশুড়িকেও যেন নতুন করে চিনলাম। নতুন করে? হ্যাঁ, নতুন করে। আসলে কি জানো, এখানে তো বাড়ির ছোট বউ, আর ওখানে তো ওই সর্বময় কর্ত্রী। ওর গুণগুলো যেন শিলাইদহে পাখনা মেলে দিল। ছোট বউয়ের রান্নার হাত তো বরাবরই ভালো, ওখানে গিয়ে আরো সরেস হয়ে গেল। কত উদ্ভট আবদার করতুম, সব বানিয়ে খাওয়াতো। কিরকম? যেমন ধরো দইয়ের মালপো। দইয়ের মালপো এরকম খাবারও হয় নাকি? ওই খাতাটাতে এটা লেখা নেই তো। কেন লেখা নেই আমি কি করে বলবো? তারপর ধরো পাকা আমের মিঠাই, চিংড়ির পোলাও, কচুর পিঠে। ই বাবা, হেমলতা কলকল করে উঠলেন, এগুলো একটাও লেখা নেই। কি হবে? কি আবার হবে? কিছুই হবে না। তোমার রান্নার হাত ভারী চমৎকার, তুমি যেমন রাঁধো তেমনই রাঁধবে। তো যা বলছিলাম, এ তো গেল রান্নার কথা। মানুষকে ভালোবাসার একটা অদ্ভুত ক্ষমতা ছিল ছোট বউয়ের। আমি ছিলাম জমিদার, ফলে আমার সঙ্গে সব প্রজাদের ঠিক বনতো না, কিন্তু ছোট বউ হয়ে গেল সব প্রজাদেরই মা। রোজই বাড়িতে এক গাদা পাত পড়তো। সময় নেই অসময় নেই প্রজারা হাজির। কারোর খাজনা মকুব করতে হবে, কারোর মাইনে একটু বাড়ানো দরকার, রাস্তা সারায় টাকা লাগবে। একবার আবদার হলেই হলো, সঙ্গে সঙ্গে আমার কাছে হাজির। তোমার দিদি শাশুড়ির মুদ্রাদোষ ছিল এই শুনছো বলা, এই শুনছো অমুকের মেয়ের বিয়ে হচ্ছে না, ওকে কিছু টাকা দিতেই হবে। এই শুনছো তমুকের বাড়ির চাল উড়ে গেছে ঝড়ে, ওকে একটু সাহায্য করো না। ইস কি ভালো মন! আর ভালো মন! আমি মাঝে মাঝে মজা করে বলতাম, এরকম করলে জমিদারি লাটে উঠবে। তবে না করার উপায় নেই, না বললেই হয় ঠুঁট ফুলবে, নয়তো মহাজনের কাছে নিজের গয়নাগাটি বন্ধক রেখে টাকা জোগাড় করে দেবে। সে তো প্রেস্টিজ নিয়ে টানাটানি। কাজেই যা বলতো তাই করতাম। তারপর সংসারও ভরে গেল। আরো 2 মেয়ে আর 2 ছেলে হলো। জমজমাট ব্যাপার। সত্যি বলতে কি, শিলাইদহে আমরা আমাদের দাম্পত্য জীবনের সেরা সময়টুকু কাটিয়েছি। আপনাদের ঝগড়াও তো হবে না? ছোট বউ ঝগড়া করতো, আমি খেতাম খুব কম বলে, আর আমি রেগে যেতাম ও একটুও সাজতো না বলে। একটুও সাজতেন না? না, একদম না। আরে তুমি জমিদার গিন্নি, সারাদিন ভূতের মতো পরিশ্রম করো আর পেতনির মতো সেজে থাকো, লোকে কি বলবে? তা উনি কি বলতেন? কি আবার? মুখ টিপে হাসতো আর পরক্ষণে বলতো, এই শুনছো ওই পাশের গ্রামে বদলি এসেছিল, ওর নামে সমন এসেছে, তুমি একটু কোতোয়ালিতে বলে দাও না। তারপর এত সুখ আর সইল না। আমার মাথায় শান্তিনিকেতনের ভূত চাপলো, আর কষ্টেরও শুরু হলো। কেন? উনি কি মানিয়ে নিতে পারছিলেন না? না, ঠিক উল্টো। সেখানে গিয়েও তো একই দশা, সেই সবারই মা। তবে কষ্ট পেত নিজের ছেলে মেয়েগুলোকেও, যখন অন্যদের সঙ্গে বসে জোলো ডাল আর কাঁকুড়ে ভরা ভাত খেতে হতো। আর বোলপুরে তো খুব গরম। শিলাইদহের সঙ্গে বোলপুরের তুলনাই চলে না।
কেন যে তখন মাথায় শান্তিনিকেতনের ভূত চাপলো। খুব কষ্ট গেছে, শারীরিক, মানসিক আর আর্থিক। কেন আর্থিক কেন? জমিদারির টাকায় না বৌমা, শান্তিনিকেতন আমার শখ, আমার স্বপ্ন। আমি কেন বংশের জমিদারির টাকা নেব? ফলে খুব টানাটানির মধ্যে সংসার চলতো। কি বলবো, কি লজ্জার কথা, শেষে ছোট বউয়ের গয়নাগাটি বন্ধক রাখতে পর্যন্ত হলো। কবি চুপ করে রইলেন, হেমলতাও চুপ করে রইলেন। কবি আবার বলতে শুরু করলেন, এত অভাব তবু আনন্দ ছিল জানো, কিন্তু ঈশ্বরের ইচ্ছা অন্যরকম। মাত্র 1.5 বছরই ওখানে কাটাতে পারলো। তারপর তো কি হয়েছিল কি জানি, তখন তো কিছু বুঝতেই পারিনি। এখন ডাক্তারেরা শুনে বলে অ্যাপেন্ডিসাইটিসের প্রবলেম হয়েছিল, সাইলেন্ট বার্স্ট করেছিল। হতেও পারে। প্রথম তো বলতো তলপেটে বড্ড ব্যথা, শেষে আর কিছু বলতে পারতো না। নড়াচড়া বন্ধ হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল। কি বলি, ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতো, আর 2 চোখ দিয়ে খালি জলের ধারা গড়িয়ে পড়ত। দাদামশাই, আমি কোথায় যেন শুনেছিলাম শেষ শয্যায় আপনি নাকি টানা 1 মাস ওনার সেবা করেছিলেন। হ্যাঁ, নার্স আয়া সবই ছিল, কিন্তু আমার ওকে সেবা করতে খুব ভালো লাগতো। আমি ওর পাশে থাকলে একটু যেন শান্তি পেত। বুঝতে পারছিলাম ও চলে যাবে, তাই যতটা পারি ওকে ছুঁয়ে বসে থাকতাম। তারপর একদিন চুপ করে গেলেন রবীন্দ্রনাথ। আবার অনেকক্ষণ দুজনেই চুপ করে রইলেন। তারপর হেমলতায় নীরবতা ভাঙলেন। দাদামশাই, আরেকটা কথা জিজ্ঞেস করব, রাগ করবেন না তো? না না, রাগ করব কেন, তুমি বলো। দাদামশাই, আপনি আবার বিয়ে করলেন না কেন? আপনার এত সুন্দর চেহারা, তখন অত অল্প বয়স, ঘরে ছোট ছোট ছেলে মেয়ে। কবি সোজা হয়ে বসলেন। হয়তো উচিত ছিল জানো, অনেক সম্বন্ধও এসেছিল। আমার দাদা বৌদিরা অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি রাজি হইনি। কোথায় আর আমি এমনটি পেতাম বলতো, কি এমন করে আমার জীবনটা ভরিয়ে রাখতো? কি আর আমায় এমন করে এই শুনছো বলতো? তাই তাই আর হেমলতা চুপ করে রইলেন। চোখ দুটো তার জলে ভরে এলো। বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত